তো হ্যালো সিএফসিয়ান, আজকে আমরা পরিফেরা পর্বটা সম্পর্কে জানব। তো এই পরিফেরা পর্বটা আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট গ্র্যান্ট। এই শব্দটা পরিফেরা গঠিত হয়েছে দুইটা শব্দের সমন্বয়ে। একটা হচ্ছে পোর আর একটা হচ্ছে ফের। বিজ্ঞানীর নামটা এতটা গুরুত্বপূর্ণ না। দেখো, পোর মানে হচ্ছে ছিদ্র, আর ফের মানে হচ্ছে বহনকারী। যেমন ধরো ফেরি করে না, অনেকে ফেরি করে, একটা জিনিস ফেরি করে মানে কি, বহন করা বোঝায়। তো ছিদ্র বহনকারী। এখন ছিদ্র বহনকারী প্রাণীকে আমরা কি বলতে পারি? ছিদ্রাল প্রাণী। তাই পরিফেরাকে বলা হয় কি? ছিদ্রাল প্রাণী। সো প্রকৃতিতে এরকম ছিদ্রাল প্রাণী কিন্তু খুব কম আছে। এরকম না যে একটা দুইটা ছিদ্র, একেবারে অনেক ছিদ্র, অসংখ্য ছিদ্র। সো এরকম ছিদ্রাল প্রাণী একটা আছে, সেটা হচ্ছে স্পঞ্জ কিন্তু বিভিন্ন প্রকারের হয়। সো সবগুলা স্পঞ্জই এরকম ছিদ্র বহন করে, অর্থাৎ যত প্রকার স্পঞ্জ আছে সবগুলোই কিন্তু পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত। তো ছিদ্রাল প্রাণী কি? স্পঞ্জ। ঠিক আছে, তো পরিফেরাকে সাধারণভাবে স্পঞ্জ বলা হয়, যেহেতু অনেক ছিদ্র বহন করে আর স্পঞ্জের সাথে মানে মিল আছে। তো দেখো, এই যে ছিদ্র বহন করে, এই ছিদ্রটা আবার দুই প্রকারের হয়। এটা হচ্ছে অস্টিয়াম, আর এটা হচ্ছে অস্কুলাম। এই অস্টিয়াম। দেখো, বায়োলজিক্যাল শব্দের মানে শেষে যদি আম থাকে তাহলে সেটা এক বচন নির্দেশ করে। যেমন ধরো মাইটোকন্ড্রিয়াম, ফ্লাজেলাম, এক বচন নির্দেশ করে। আর যদি থাকে তাহলে সেটা বহু বচন নির্দেশ করে। বহু বচন। তার মানে অস্টিয়াম মানে একটা ছিদ্র, এটাকে বলবো অস্টিয়াম। দেখো, অস্কুলাম একটা ছিদ্র। আর যদি আমি বুঝাইতে চাই যে অনেকগুলো অস্টিয়াম আছে, তাহলে আমরা বলবো অস্টিয়া মানে হচ্ছে অনেকগুলো ছিদ্র। ঠিক আছে, তো এই যে অস্টিয়াটা আছে, এই অস্টিয়াটা হচ্ছে ছোট ছিদ্র, ছোট পানি ঢোকার ছিদ্র। এটা আমরা চিত্র এঁকে দেখব, এখন জাস্ট মনে রাখো। আর এই অস্কুলাম হচ্ছে বড় ছিদ্র। এটা হচ্ছে পানি বের হওয়ার ছিদ্র। এটা কিন্তু একটা থাকে পরিফেরাতে, একটা থাকে। আর এই অস্টিয়াম থাকে অসংখ্য। এটাকে আমরা অস্টিয়া বলে আর কি, মানে বইয়ে অস্টিয়া বলে প্রকাশ করা হয়েছে। বাট আমি যেহেতু একটা ছিদ্রের প্রকারভেদ বলতেছি, মানে একটা করে বলতেছি, এই কারণে আমি অস্টিয়াম বলছি। অস্টিয়াম মানে একটা, কিন্তু থাকে কিন্তু অনেকগুলা। দেখো এখানে বৈশিষ্ট্য থেকে আমরা এগুলা বুঝতে পারি। এখন আমরা কিছু চিত্র আঁকবো এবং অন্যান্য কিছু বৈশিষ্ট্য দেখব। ঠিক আছে, এটা আমরা আর কি নাম থেকে বুঝতে পারি, এই তথ্যগুলো কানেক্টেড। এখন দেখো, পরিফেরা কিন্তু সবার প্রথম পর্ব। তার মানে এই পর্ব হচ্ছে যত প্রকার অনুন্নত বৈশিষ্ট্য আছে সবগুলো ধারণ করবে। যেমন ধরো, অনুন্নত বৈশিষ্ট্য কি? আমরা সংগঠন মাত্রা পড়ছি, কোষীয় মাত্রা, কোষ টিস্যু অঙ্গতন্ত্র। তো এই যেহেতু সবচেয়ে প্রথম পর্ব, অর্থাৎ সবচেয়ে অনুন্নত বৈশিষ্ট্যটা এর থাকবে। অর্থাৎ এই পরিফেরাটা হচ্ছে কোষীয় মাত্রার গঠন। কোষীয় মাত্রা মানে কি? শুধুমাত্র কোষ দ্বারা গঠিত। এখন বলতে পারো আমাদের দেহ তো শুধুমাত্র কোষ দ্বারা গঠিত, বাট আমরা হচ্ছি অঙ্গতন্ত্র মাত্রার গঠন। মানে আমাদের কোষগুলা একই রকম কোষগুলা একত্রিত হয়ে টিস্যু গঠন করে, ওই টিস্যুগুলো একত্রিত হয়ে অঙ্গ গঠন করে, আবার এই অঙ্গগুলো একত্রিত হয়ে তন্ত্র গঠন করে। কিন্তু এদের দেহে শুধুমাত্র কোষ আছে, কোনো টিস্যু গঠন হয় না, যার ফলে কোনো অঙ্গ নাই, কোনো তন্ত্রও নাই। অর্থাৎ এটা কোষীয় মাত্রা। এখন বলো তো, যে কোষীয় মাত্রা, তার কি ভ্রূণ গঠন হবে? ভ্রূণ তো একটা পূর্ণাঙ্গ প্রাণীর ছোট রূপ, তো এটার মধ্যে তো টিস্যু থাকবে অবশ্যই। সো যেহেতু কোষীয় মাত্রা, তো এর কি হয় না? ভ্রূণ গঠন হয় না, ভ্রূণ গঠিত হয় না।
এটা কেন বললাম? দেখো, আমরা সিলোম পড়ছিলাম, মনে আছে? সিলোমের সংজ্ঞাটা ছিল দ্বিস্তরী বা ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় কিছু একটা, সংজ্ঞাটা আশা করি মনে আছে। তো দেখো, সিলোম কিন্তু ভ্রূণের সাথে সম্পর্কিত। যার ভ্রূণ নাই তার কি সিলোম থাকবে? অবশ্যই না। তার মানে এই কোষীয় মাত্রা যেহেতু এর ভ্রূণ গঠন হয় না, তাই কি, তাই পরিফেরা হচ্ছে একটা অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট, সিলোম নাই, অ্যাসিলোমেট পরিফেরা। তো এই পর্যন্ত বোঝা গেল। এখন দেখো আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি যে এটা কীরকম আর কি চিত্রটা। সো চিত্র যদিও এটা লাগে না, এটা আঁকতে হয় না কখনোই, বোর্ডে বৈশিষ্ট্য লিখলেই চলে। এরকম থাকে, এরকম একটা বড় চিত্র থাকে, মানে একটা বড় নল থাকে, এই বড় নল থেকে এরকম ছোট ছোট নল বের হয়, নালিকা বের হয়, এগুলি এরকমভাবে দিবা। বইয়ের চিত্র আছে, আমি জাস্ট বোঝানোর জন্য। এগুলোর মধ্যে এরকম মানে গ্যাপ থাকে আর কি, এখানে আরও ছোটো 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 ছিদ্র থাকবে, ছিদ্র বলতে আর কি নালি থাকবে এরকম, দেখছো? তো এইখান থেকে যুক্ত করে দেও, এরকমভাবে যুক্ত করে দেও, তাহলেই প্রাণী হয়ে যাবে পরিফেরা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যেভাবে চিত্র আঁকলাম এটা কি সঠিক হলো? বইয়ে যে চিত্র দেওয়া এটা তো গোল দেওয়া। তো সঠিক কেন সঠিক? কারণ পরিফেরা পর্বটা আছে এটা হচ্ছে অপ্রতিসম, অপ্রতিসম। তো এটা যেহেতু অপ্রতিসম, অর্থাৎ এটা কোনো প্রতিসময় না, গোলের প্রতিসময় না। তো এই চিত্র যে গোলাকার রাখতে হবে এটা এরকম কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? দেখো, যেহেতু আঁকলাম, এখন আস্তে আস্তে ব্যাখ্যা করি কী কী আছে এটার মধ্যে। তো প্রথমেই ত্বক নিয়ে কথা বলতে হয়। তো এর যে ত্বক আছে, এর ত্বক দুইটা স্তরে বিভক্ত। একটা হচ্ছে পিনাকোডার্ম, পিনাকোডার্ম, আরেকটা হচ্ছে কোয়ানোডার্ম, কোয়ানোডার্ম, দুইটা স্তর। দেখো, গ্রিক শব্দ ডার্মা, এই ডার্মা মানে হচ্ছে ত্বক। এখন কোনটা বাইরের কোনটা ভিতরের? দেখো, পিনাকো, পিনাকো, পিনাকো নাম শুনলে বা পিনাকি নাম শুনলে কিন্তু একজন বিখ্যাত মানুষের কথা মনে আসে, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। এখন পিনাকি ভট্টাচার্য কি দেশে থাকে নাকি বাইরে থাকে? বাইরে থাকে। তার মানে এই পিনাকোডার্ম যেটা আছে সেটাও কি থাকবে? বাইরে থাকবে। অর্থাৎ পিনাকোডার্ম যেটা আছে সেটা হচ্ছে বাইরের স্তর, বাইরের স্তর। আর এই কোয়ানোডার্ম যেটা আছে সেটা হচ্ছে ভিতরের স্তর, ভিতরের স্তর। তো সেগুলো বোঝা গেছে। সো বাইরের স্তর, ভিতরের স্তর, এর মাঝখানে থাকে মেসোহিল, মেসোহিল। দেখো, গ্রিক শব্দ, গ্রিক নাকি জানি না, কিন্তু মেসো মানে হচ্ছে মধ্য, মানে কোনো কিছুর মধ্যে মাঝখানে বোঝাইতে এই মেসো শব্দটা ইউজ করা হয়। আর এই যে হিল, এই সয়েল, হিল মানে হইতেছে পদার্থ, বুঝছো? তার মানে মাঝখানে যে মেসোহিল, মাঝখানে যে পদার্থটা থাকে তাকে বলা হয় মেসোহিল। এখন পরিফেরার দুইটা ত্বক, মানে পরিফেরার ত্বকের দুইটা স্তরের মাঝখানে যে মেসোহিলটা থাকে এইটা আবার জিলেটিনাস, জিলেটিনাস। এখন এই জিলেটিনাস মানে কি? জিলেটিনাস মানে হচ্ছে জেলির মতো, জেলির মতো, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। দুইটা স্তর, পিনাকোডার্ম, কোয়ানোডার্ম, মাঝখানে থেকে জিলেটিনাস, মেসোহিল। এখন এই যে কোয়ানোডার্ম থাকে, এই কোয়ানোডার্মের মানে ভিতরের দিকে, সো ভিতরের দিকে কোয়ানোডার্মের মাঝখানে কোয়ানোসাইট থাকে, কোয়ানোসাইট। এই কোয়ানো শব্দের অর্থ কিন্তু একটা নল বা একটা কীরকম একটা নেই, অর্থটা দরকার নেই, জাস্ট মনে রাখো ভিতরের দিকে। সো ভিতরের দিকে কোয়ানোডার্ম থাকে, ডার্ম মানে ত্বক, অর্থাৎ ওই ত্বকে যে কোষগুলো থাকবে তাকে কি বলা হবে? কোয়ানোসাইট। সাইট মানে তো কোষ। এই যে কোয়ানোসাইটগুলো থাকে, এই কোয়ানোসাইটগুলো হয় ফ্লাজেলাযুক্ত, ফ্লাজেলা যুক্ত, অর্থাৎ ফ্লাজেলাযুক্ত কোয়ানোসাইট কীরকম? এই দেখো এখানে একটু মানে দিয়ে দিবা আর কি ফ্লাজেলার মতো, দেখো বইয়ের চিত্র মানে বোঝা যায় আর কি, বুঝছো? তো এরকম ফ্লাজেলা যুক্ত থাকে। তো এখন বলতে পারো যে ফ্লাজেলা কেন দরকার? ফ্লাজেলা তো আমরা জানতাম চলনাঙ্গ ব্যাকটেরিয়ার পিছনে থাকে, বাট এইখানে ফ্লাজেলা কেন দরকার?
তো ফ্লাজেলা কিন্তু শুধুমাত্র চলনাঙ্গ না, এটা কিন্তু আমাদের পরিপাকে সাহায্য করে। কীভাবে পরিপাকে সাহায্য করে এটা বুঝতে গেলে হাইড্রা পড়বা। যখন হাইড্রা পড়বা তখন বুঝতে পারবা যে ফ্লাজেলাযুক্ত কোষ কীভাবে পরিপাকে সাহায্য করে। আপাতত জাস্ট মনে রাখো এই ফ্লাজেলাযুক্ত কোয়ানোসাইট যেটা আছে এটা পরিপাকে সাহায্য করে, পরিপাকে সাহায্য করে। রেকর্ডিং হইতেছে? হ্যাঁ হচ্ছে। সেটা পরিপাকে সাহায্য করে। সো এটা তো আমরা দেখলাম ত্বক। এখন আমরা এই গঠনটা দেখি, এই গঠনটা কি বোঝাচ্ছে। আমরা পড়ছিলাম শুরুতেই যে ছিদ্র দুটো থাকে, একটা হচ্ছে ছোট ছিদ্র অস্টিয়া, আর একটা হচ্ছে বড় ছিদ্র অস্কুলাম। এই যে ছিদ্রগুলা যেখান দিয়ে পানি ঢুকতেছে, এই যে এখান থেকে ঢুকবে, এই যে ছোটো ছিদ্রগুলো আছে এখান থেকে ঢুকবে, এগুলো হচ্ছে অস্টিয়া। এখন একটা একটা বললে অস্টিয়া, তুমি যদি একত্রে বলো তাহলে একটা একটা বললে অস্টিয়াম, আর একত্রে বললে অস্টিয়া। আর এই যে বের হচ্ছে পানিটা এখান থেকে বের হয়, এই যে বের হচ্ছে, এই বের হওয়া যে মুখটা আছে এটাকে বলা হয় অস্কুলাম। অস্কুলাম, আশা করি অস্কুলাম অস্টিয়া বুঝতে পারছো। এখন বলতে পারো এই যে বের হচ্ছে মানে বের হচ্ছে ঢুকছে, এখানে কি কোনো তন্ত্র নাই? পরিফেরা তো কোষীয় মাত্রার, তো এটা তন্ত্র কীভাবে থাকবে? এখানে অ্যাকচুয়ালি ওই অঙ্কতন্ত্র না, বাট এখানে একটা বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে। এই যে নালীগুলো আছে না, নালীগুলো একটা নেটওয়ার্কের মতো গঠন করছে, এটা হচ্ছে পরিফেরার বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র। বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র। ভাই নালীতন্ত্র বুঝলাম, বৈশিষ্ট্যপূর্ণ কেন? বৈশিষ্ট্যপূর্ণ এই কারণে, কারণ এই টাইপের নালীতন্ত্র পরিফেরার জন্য স্পেশাল, মানে এটা পরিফেরার একটা স্পেশাল বৈশিষ্ট্য প্রকাশ করে, এই কারণে এটাকে বলা হয় বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র। এখন দেখো, বলতে পারো পানি ঢুকে, এখন পানি ঢুকার কারণটা কি, বা পানি কেন ঢুকবে? পানি ঢোকার কারণ আছে, কারণ এখানে পানির সাথে সাথে শুধু যে পানি ঢুকে তাই না, পানির সাথে কি ঢুকে? তিনটা জিনিস ঢুকবে। একটা হচ্ছে খাদ্য ঢুকবে, ওটা খাবে বিদ্যা, বুঝো না? খাবে, পানির সাথে ছোটো ছোটো খাদ্যবস্তু থাকে, পুষ্টি বস্তু থাকে, এগুলো ঢুকে, সে ঢুকলেই এখানে যে ফ্লাজেলাযুক্ত গোয়ানোসাইট আছে সেগুলো আর কি পরিপাকে সাহায্য করে। খাদ্য ঢুকবে, অক্সিজেন ঢুকবে। অক্সিজেন কেন ঢুকবে? অক্সিজেন ঢুকে কারণ অন্তঃশোষণ হয়, অন্ত বা কোষীয় শোষণের জন্য, অন্ত বা কোষীয় শোষণ। অক্সিজেন ঢুকে কারণ অন্ত বা কোষীয় শোষণ হয়। এখন বলতে পারো কেন কোষীয় শোষণ হওয়া লাগবে কেন? কারণ যে কোনো জীবিত কোষে শ্বসন হবেই, যে কোষে শ্বসন হয় না সেটা মৃত কোষ, জীবিত কোষ না, তো এটা তো একটা প্রাণী, পরিফেরা, সো স্পঞ্জ। তো এই কারণে এটাতে শ্বসন হয় লাগবে, আর যেহেতু এই শ্বসনটা কোষে হয় এটাকে কোষীয় শোষণ বলে, আবার এটাকে অন্তঃশোষণ বলে। আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই এটা হচ্ছে বহিঃশ্বসন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া, আর এই যে অন্তঃশোষণ এটা হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া। সো আশা করি বুঝতে পারছো। আরেকটা জিনিস আছে, খাদ্যবস্তু ঢুকবে, অক্সিজেন ঢুকবে, আর শুক্রাণু ঢুকবে। শুক্রাণু ঢুকবে। এখন বলতে পারো যে শুক্রাণু কেন ঢুকবে, ডিম্বাণু কেন ঢুকবে না? নর্মালি শুক্রাণু হচ্ছে একটু চলনসই হয়, শুক্রাণু ডিম্বাণুকে রিচ করে, ডিম্বাণু শুক্রাণুকে রিচ করে না সাধারণত। এখানে মানে কনসেপ্ট আছে, ওইটা তোমাদের এখন লাগবে না, বোটা নিতে পারবা। তবে নর্মালি শুক্রাণু ডিম্বাণুকে রিচ করে, তো যেহেতু শুক্রাণু ডিম্বাণুকে রিচ করবে, তো এই কারণে শুক্রাণুটাই ঢুকে আর কি পানির সাথে মিশে। সো পানির সাথে এই জিনিসগুলো আর কি যায়। এখন বলতে পারো যা কিছু বুঝলাম, তো এই যে পরিফেরা প্রাণীটা আছে এটা গঠন উপাদানগুলো কী কী? দেখো, পরিফেরা পর্বের প্রাণী দুইটা জিনিস দ্বারা গঠিত হয়। একটা হচ্ছে একটা হচ্ছে কাঁটা, ছোট ছোট কাঁটা। এখন কোনো কিছুর নামের শেষে যদি উল থাকে তাহলে সেটা ছোট নির্দেশ করে, ছোট নির্দেশ করে। আর আমরা সবাই জানি স্পাইক মানে হচ্ছে কাঁটা, স্পাইক মানে হচ্ছে কাঁটা। তো পরিফেরা পর্বের প্রাণী তো ছোট কোষীয় মাত্রার, সো স্পাইক মানে কাঁটা, উল মানে ছোট। তার মানে পরিফেরার যে কাঁটাগুলো আছে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো স্পিকি উল। স্পিকি উল, স্পিকি উল, এই যে ছোটো ছোটো কাঁটাগুলো এগুলোকে বলা হয় স্পিকি উল। আরেকটা জিনিস আছে, এটাকে বলা হয় এরকম, সুন্দর হয় নাই, মানে এটাও একটা জৈব বস্তু,
এটাকে বলা হয় স্পঞ্জিন। স্পঞ্জিন এটা একটা জৈব বস্তু, জৈব বস্তু। স্পঞ্জিন কেন দেখো, পরিফেরা একটা স্পঞ্জ বলা হয় না, তো স্পঞ্জের মধ্যে তো স্পঞ্জিনে থাকবে। স্পঞ্জকে টিপ দিলে বিকৃত হয়, আবার ছেড়ে দিলে আগের অবস্থানে এসে পড়ে, তো স্পঞ্জিনের কারণে এরকম হয়। তো মানে এই প্রাণীগুলোর ক্ষেত্রে আর কি। সো পরিফেরার যে গঠন উপাদান দুইটা, একটা হচ্ছে স্পিকিউল আর একটা হচ্ছে স্পঞ্জিন। এখানে মনে রাখার মতো হইল, যদি পরিফেরাটা স্পিকিউল দ্বারা গঠিত হয় সেখানে কোনো স্পঞ্জিন থাকবে না, আর যদি পরিফেরা পর্বের প্রাণীটা স্পঞ্জিন দ্বারা গঠিত হয় তাহলে সেখানে স্পিকিউল থাকবে না। আমরা তো পর্ব পড়তেছি, পর্বর জন্য তো অনেকগুলা মানে প্রাণী আছে পর্বের আন্ডারে। সো এক এক পর্বের ক্ষেত্রে এক এক মানে এক এক যে গোষ্ঠী আছে, এক এক গোষ্ঠীর ক্ষেত্রে এক এক রকম হয়। এখানে একটা জেনারেলাইজড কথা বলা হয়েছে আর কি। তো এটা মনে রাখবা, যদি স্পিকিউল দ্বারা গঠিত হয় তাহলে মানে স্পঞ্জিন থাকবে না, আর যদি স্পঞ্জিন দ্বারা গঠিত হয় তাহলে স্পিকিউল থাকবে না। সো এগুলোও গেল। সো এখানে একটা জিনিস মনে রাখবা, দেখো একটা বানান সি ও ইএল, আশা করি পড়ছো সিলোমের ক্ষেত্রে। তারপর আবার বলি, এই সিল মানে কিন্তু গহব্বর, বা গহব্বর মানে কি একটা গর্ত। এই সিল মানে কিন্তু গহব্বর না, গহব্বর না। তো এই সিল, সিল মানে গহব্বর। এখন কার গহব্বর এটা আমরা বলবো আগের শব্দ দেখে। এখন আমরা পড়তেছি কি, পরিফেরা। পরিফেরাকে সাধারণত বলা হয় স্পঞ্জ। এখন গহব্বর তো সিল, স্পঞ্জের গহব্বরকে আমরা কি বলবো, স্পঞ্জোসিল। স্পঞ্জ, স্পঞ্জ জি হবে সম্ভবত, স্পঞ্জোসিও ইএল বানানটা খেয়াল করো। স্পঞ্জোসিল হচ্ছে পরিফেরার গহ্বর। এখানে কোনটা স্পঞ্জোসিল, এই যে দেখো প্রত্যেকটা নালীতন্ত্র মানে অস্ট্রিয়া দিয়া ঢুকলো পানিগুলা, পানিগুলা এসে প্রত্যেকটা যে নালী আছে এই নালীটা এইখানে একটা গহ্বরে মুক্ত হয়। এই একটা গহ্বর, এই গহ্বরটা কার মধ্যে অবস্থিত, পরিফেরার মধ্যে অবস্থিত। পরিফেরাকে সাধারণভাবে কী বলা হয়, স্পঞ্জ বলা হয়। আর গহ্বর ইংরেজি হচ্ছে সিল। তার মানে এই যে এরিয়াটা, এই যে একটা গহ্বর, এটাকে বলা হবে স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল, ঠিক আছে। একটা কথা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে পরিফেরা পর্বের প্রাণী, সেটা হচ্ছে 1 মিলিমিটার থেকে 2 মিটার পর্যন্ত হইতে পারে, ঠিক আছে। 1 মিলিমিটার থেকে 2 মিটার পর্যন্ত হইতে পারে। এখন এই যে পরিফেরা বললাম, এই পরিফেরাকে সাধারণভাবে স্পঞ্জ বলা হয়। এখন সব স্পঞ্জ কি এক, বিভিন্ন প্রকার স্পঞ্জ আছে, যেমন ধরো আপেল স্পঞ্জ, মটকা স্পঞ্জ, সিলিয়াযুক্ত স্পঞ্জ, বুঝছো। আবার একটা প্রকারের স্পঞ্জ আছে সেটাকে বলা হয় ঘাওড়া স্পঞ্জ। এটা কিন্তু একটা ট্রিক, আবার পরীক্ষায় লিখে না যে ঘাওড়া স্পঞ্জ, ঘাওড়া স্পঞ্জ, ঘাওড়া স্পঞ্জ। ঘাওড়া স্পঞ্জের গোষ্ঠীর নাম হচ্ছে স্পঞ্জিলিডে, স্পঞ্জিলিডেই, স্পঞ্জিলিডে। কেন এটা ঘাওড়া স্পঞ্জ, কারণ নর্মালি যে স্পঞ্জগুলো আছে অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীগুলো, এগুলো সমুদ্রে থাকে অর্থাৎ লবণাক্ত পানিতে থাকে। বাট এই যে স্পঞ্জিলিডে, এটা একটা ঘাওড়া স্পঞ্জ। কেন দেখো, সবসময় এর এ কী বলে, এ বলে জেলি দে, দেখো মিল আছে, জেলি দে। ওরে জেলি যদি না দেও তাহলে কিন্তু সে কি লবণাক্ত পানিতে যাবে না। তো ওরে যেহেতু জেলি দেওয়া হয় নাই, একালেই জেলি চায়, তো জেলি যেহেতু দেওয়া হয় নাই তো সে লবণাক্ত পানিতে যাবে না। এই কারণে তার নাম দিছি ঘাওড়া স্পঞ্জ। অর্থাৎ এই যে স্পঞ্জিলিডে, এই গোত্রটা, এটা হচ্ছে একমাত্র মিঠা পানির বাসিন্দা। অর্থাৎ পরিফেরা পর্বের যে স্পঞ্জগুলো আছে, এর স্পঞ্জগুলোর গোষ্ঠীগুলোর মধ্যে একমাত্র স্পঞ্জিলিডে, ঘাওড়া স্পঞ্জ, জেলি দেয় ওখানেই জেলি চায়, এ একমাত্র মিঠা পানির বাসিন্দা, মিঠা পানির বাসিন্দা। সো এখানে অপ্রতিসম অনেকগুলো পড়াইছি, সো কিছু বাদ গেছে কিনা খেয়াল নাই, পরে দিব না। যাই হোক, এখন দেখো এই যে পরিফেরাগুলা, এই পরিফেরার একটা লাইন দেখবো বইয়ে, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীরা সেসাইল। পূর্ণাঙ্গ প্রাণীরা হচ্ছে সেসাইল। সেসাইল মানে কি, আরে কি সেচ্চা দিছে নাকি, অনেকটা এরকমই। তো আরে সেচ্চা কী করছে, স্থির বানিয়ে দিছে। অর্থাৎ পূর্ণাঙ্গ প্রাণীরা সেসাইল মানে কি, স্থবির। স্থবির হয় কোনো বস্তুর সাথে আটকানো, অথবা এরকমভাবে আর কি স্থবির। এখন স্থবিরকে আমরা আবার বলতে পারি কি, নিশ্চল। অর্থাৎ এটাও বলা যায় যে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল অথবা স্থবির। এখন যদি পরিফেরার সকল সদস্য বা সকল অবস্থায় যদি মানে স্থবির হইতো বা নিশ্চল হইতো, তাহলে এখানে আলাদা করে পূর্ণাঙ্গ বলতো না। পূর্ণাঙ্গ বলছে একটা কারণ আছে, কারণ হলো এই পূর্ণাঙ্গ বা প্রাপ্তবয়স্ক হচ্ছে স্থবির, বাট
এর যে অপরিণত একটা দশা আছে, অর্থাৎ লার্ভা দশা। লার্ভা কিন্তু কি, লার্ভা কিন্তু সচল, মানে স্থবির না কিন্তু, বুঝছো? তো সচল। আর এই যে পরিফেরাগুলো, এগুলো কিন্তু একটু মুক্তজীবী, এটা মনে রেখো, মুক্তজীবী বা ফ্রি লিভিং, মুক্তজীবী বা ফ্রি লিভিং, পরজীবী না কিন্তু, এটা লাগা থাকতে পারে একটার সাথে, বাট ও কিন্তু কোনো ক্ষতি করে না, ফ্রি লিভিং। সো লার্ভা কিন্তু সচল। কী কী লার্ভা থাকে? একটা হচ্ছে সঞ্চারণশীল। সঞ্চারণশীল মানে কি, যে সঞ্চারণ করতে পারে, অর্থাৎ লাড়াচাড়া করতে পারে, সেই তো সঞ্চারণশীল। অর্থাৎ সঞ্চারণশীল, সঞ্চারণশীল অ্যাম্ফিব্লাস্টুলা। অ্যাম্ফি, অ্যাম্ফি মানে বোধ, অ্যাম্ফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা, প্যারেনকাইমুলা। তো সঞ্চারণশীল অ্যাম্ফিব্লাস্টুলা অথবা প্যারেনকাইমুলা লার্ভা দশা বিদ্যমান। এই লার্ভাগুলা ব্যাখ্যা জানা লাগবে না, কি করবা জানো? এই প্রত্যেকটা যে পর্ব আছে সবগুলা লার্ভাগুলো একটা ছকে আনবা, যে কোন পর্বের কোন লার্ভা, এগুলো মুখস্থ করে ফেলবা একসাথে না, এভাবে আলাদা আলাদা মনে থাকবে না, একসাথে আনলে ইজিলি মনে থাকে। আর এইটার নিচে দেখবা কিছু কিছু মানে জিনিস আছে, চিত্র দেওয়া, স্পঞ্জের নাম দেওয়া, তো এইগুলো বৈজ্ঞানিক নামগুলো একটু নিজ দায়িত্বে মানে মুখস্থ করবা। যেমন ধরো ক্লায়োনা সেলাটা, সিলাযুক্ত স্পঞ্জ, এরকম আপেল স্পঞ্জ, মটকা স্পঞ্জ, তারপর মিঠা পানির স্পঞ্জ, অনেক স্পঞ্জ আছে, তো এগুলো একটু নিজ দায়িত্বে মুখস্থ করবা, ঠিক আছে? তো আশা করি পরিফেরাটা ক্লিয়ার হয়েছে, কিছু বাদ যায় নাই আশা করি, ঠিক আছে? তো ভালো থাকো।